গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, কাল কোনো ভ্লগ দিইনি, সেই রবিবার করেছিলাম। আর যাই হোক, আজকে মঙ্গলবার। এখন বানাচ্ছি ডিম পাউরুটি। আর এই যে দেখো, চাটু বসিয়েছি। এখানে এই যে তিনটে ডিম ফেটিয়ে গুলিয়ে নিয়েছি। আর আমার ডাল হয়ে গেছে, ভাতটা বসাবো, ভাত ওটাই আছে আরও। আর তোমার যেখানে মাছ আছে 3 পিস, এই মাছের একটা ঝাল করব। আর আজকে এই করব, একটু মুসুর ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, বড়ার তরকারি করব। অনেক দিন খাওয়া হয়নি। এই দেখো, কাতলা মাছ দেখালাম, কাতলা মাছ দুটো রেখে দিলাম, 3 পিস ছিল। তারপর দেখছি ভাঙর, ভুলে যাই, নিচেই ছিল, মানে আর একটা কৌটোই। ভাঙর মাছটাই করব। আর কাতলা মাছ একটা ভেজে রাখি, এগুলো ইগনোর করে এগুলো ফেলে দেবো। এখন করছি ভাঙর মাছের বেগুন দিয়ে, দেখলাম বেগুন আছে, বেগুন দিয়ে ঝাল করবো, বেগুন আর কড়াইশুঁটি। মাছ ভেজে রাখছি, আলু বেগুন আর কড়াইশুঁটি দিলাম, দিয়ে কষাচ্ছি। এবার এই যে মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মটর ডাল মুসুর ডাল মিলিয়ে বেটে রেখেছিলাম, ক্যামেরা খুলতে ভুলে গেছি। এই যে বড়ার তরকারি করবো, এখানে কটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি, টেস্ট করে নিয়েছি। এবার এইরকম জলই রাখবো, কেন বলো তো, টেনে নেব। বন্ধ করে দিলাম। এই হলো ভাঙর মাছের বেগুন আলু দিয়ে ঝাল। আর এখানে এই যে কলমি শাক ভাজা আছে, এটাতে শুক্তো একটু আছে, এটায় ডাল। আর এটা এই যে আমার গাছের সিম সেদ্ধ। আর তো বললাম জলখাবারে ডিম পাউরুটি। যে বন্ধুরা, এখন এই জলখাবার নিয়ে বসে গেছি। আর দেখো কি খাচ্ছে, মুখ কড়াই নিয়েছি, একটা রুটি হাফ ছেঁড়া, এটা সস একটু, আর এই ডিম পাউরুটি। এতগুলো খাবো না, 2 পিস খাবো। আর এই যে চা। এই দেখো বন্ধুরা, একটু রান্না বান্না হয়ে গেছে। এই সিঁড়িটা আমার সপ্তাহে একদিন কাজের বৌদির হেল্পিং হ্যান্ড যার, যে মোছার কথা। সপ্তাহে একটা দিনেও ঠিক করে মোছেও না, বলে বলে মোছাতে হয়। এই রান্নাটা যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমি বললাম একটু ঝাঁট তো অন্তত দিয়ে রাখি। আর কি বলো তো, এই দরজাটা খোলা থাকে তো, রোদটা আসার জন্য। দেখছো না সব দেয়ালে, এই দেখো, মানে এরা কি যে করেছে, অ্যাসবেস্টার যে উপরে লাগিয়েছে না, পুরো সমান সমান। দেখেছো দেয়ালের অবস্থা? কি এই বাড়ি হবে বলো? এই জন্যে ওই রোদে খুলে রাখা হয়, রোদটা এখান দিয়ে আসে। আর এই যত ধুলো সিঁড়িতে পড়ে, ন্যাড়া সিঁড়ি তো ভয়ও লাগে, কোন সময় স্লিপ খেয়ে যাবে। রেলিংও করা নেই দেখো না, আর পড়লে আর রেলিং। এইগুলো রোজই প্রায় দিনই না এরম করে করে দিই, ধুলোগুলো আসার আগে করে দিই। এটা তো দেওরের দরজা, কি ধুলো আগে না পরিষ্কার করতে হয়েছে, ধুলো ভর্তি। এই শাশুড়ি মারা যাওয়ার পর আরও সব হয়ে গেছে। চলো পাখিকে খাবার দিয়ে আসি, আজকে খাবার দেওয়া হয়নি, আসবে দুপুরে আসবে পায়রাগুলো। আজকে একটু এনার্জি আছে, তাই খালি ক্যামেরা খুলছি, অন্যান্য দিন না আর খুলতে পারি না। যখন না তোমাদের কমেন্ট দেখি না, লাইক দেখি না, ভিউজ অথচ 14, 15, 20 হচ্ছে, সাবস্ক্রাইবও হয় না, একটা জায়গায় গিয়ে থেমে থাকে, তখনই মনটা খারাপ হয়ে যায়।
দেখো আমরাও তো কষ্ট করে কাজের মধ্যে কাজ সামলে হাউসওয়াইফ ওই বাইরে যতটুকু যাই করছি, যতটুকু আমাদের ক্ষমতায়। হয়তো আনন্দ দিতে পারছি না তোমাদের। এই যে ছাদে এসছি, আর একটু পাখিকে খেতে দিলাম, আর একটু গাছগুলো দেখাই চলো। এগুলোকে কাল রোদের দিকে করে দিলাম। আমার ওদিকটায় আছে, মানে এই দেখছি এই গরমকাল আসছে, আর এদিকটা তো পুরো ছায়া। এদিকটা এই যে রোদ আসছে, তাও এইসব গাছ ছাঁটিয়ে দেওয়া যায়। আমরাই খরচা করে ছাঁটাই, জানো, আমাদের নয়, অথচ কি করব। আর এই দেখো বেগুনটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছো? সিম কটাতে দেখালাম, নিয়ে গেছি, এই যে আরও আছে, এই যে ছোট্ট ছোট্ট হয়েছে। এই দেখো টমেটো এসছে, এগুলো লাল হবে কি জানি না, খুব দেরিতে লাল হয়। আগের বছরেও আমার অনেক হয়েছিল। বোগেনভিলিয়াটা কি জানি, নতুন গাছটা, লাল পাতাগুলো ঝরে গেছে। এটারও দেখো বেগুন এসছে, দেখেছো? এই যে এই জবা গাছের দেখো না, ডালটা দিয়ে গাছটা করেছি, আমারই গাছের ডাল। ওদিকে মাদার গাছটা আছে, কতগুলো যে ফুল দিল এই ছোট একটা ডালে, এখনো কুঁড়ি আছে। এই দেখো, এই যে পিটুনিয়াগুলো এবারে আমার সেরম হলো না, মানালে না বকেট ভরে যায় পুরো। গাঁদাগুলো দেখো আস্তে আস্তে বড়, এই যে গাজানিয়া, প্যান্সি, ডায়ান্থাস, এটাও প্যান্সি, দেখতে পাচ্ছ রংটা? আর এই যে এখনো ফুটছে, কবে যে হবে। একেবারে দেখো তিনটে এক কালার দিয়েছে, কি বলি বলো তো, ছোট চারা তো বুঝিও নি কোনটা কী রং। যাই হোক, এই দেখো ক্যালেন্ডুলা, এইগুলো না যেগুলো হয়ে যায় পিঞ্চিং করে দিতে হয়। অনেকগুলো হয়েছে ক্যালেন্ডুলা। কলাঞ্চই দেখো, এই কলাঞ্চ না মার্চ এপ্রিল অবধি তো থাকেই, অনেক দিন থাকে। বোগেনভিলিয়াটা ভালোই ফুল আসছে। এই গাছটাতে আসবে দেখবে গোলাপ গাছ, বড় বড় গোলাপ হয়, তো বেশি হয় না। রোদে কালকে রাতেও জল দিয়েছি প্রচুর, এই দিকটায় রোদ তো প্রচুর, টেনে যায়। এই দেখো এই গাঁদাটা কত বড় হয়েছে, এটা মনে হচ্ছে ইনকা গাঁদাই হবে বড়। অনেক সময় লাগলো এগুলো হতে। এবারে এই অ্যাডেনিয়াম গাছে ফুল আসবে, বুঝেছ? আগে এখন তো ব্লগিং করছি, তাও এই গাছ নিয়েই পড়ে থাকতাম। চলো অনেক কিছু দেখিয়ে নিলাম, চান করতে যাব। এই যে আমার অ্যাডেনিয়ামটা একটু ধরে যাক, ধরলে ওদিকটায় দিয়ে দেবো রোদে। ঠিক যেন মনে হচ্ছে না কেউ শুয়ে রয়েছে পাশ ফিরে। এই যে চলো বন্ধুরা, ছাদে চলে এলাম আবার, জানো ফুল নেই, একটু পুজো করবো, গোপালকে খেতে দেবো। দেখি এই জবাটা তো হয়ে যাবে। এই গাঁদাটা নিয়ে এটা হবে না, এই গাঁদাটা শুকিয়ে গেছে, অনেক কুঁড়ি আছে, জানো, কি জানি হবে কি না। আমার গাঁদা গাছ মোটে পারি না। যাই হোক,
এই ফুলটা কি বলে তো, যত পিঞ্চিং করা হয় ঝোপালো হয়। একটু একটু সবই ফুল নিলাম, এগুলো নিলে তবে আবার ফুল আসবে। এবার তো গরম পড়ে যাচ্ছে, আর হবে না, কটা পুজোয় ঠাকুরকে দেওয়া যাবে। হয়ে গেল, এই যে এতেই হয়ে যাবে, হয়ে গেছে। এবার কি বলো তো, এই নাক চম্পা আর তোমার জবা এইগুলো হবে এই গরমকালে। এবার হলে একটু পুজোর সুবিধা হবে। চলো পুজো টুজো সেরে নিই। কত জামা জানো বন্ধুরা, সব ওই খালি যেটা ধোবে সেটাকেই পরা। আমি যেমন, আমার মাও না কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পরাতো। জয় গোপাল, জয় গোপাল। বন্ধুরা পুজো হয়ে গেল, দেখো এবারে একটু রেস্ট নেবো, তারপরে খেতে টেতে। এই যে লাউ শাক, কাটছি, কালকে করব মটর ডাল। আমার শাশুড়ি যখন ছিলেন, আমাদের যখন একসাথে রান্না হতো, অনেক বছর আগেকার কথা বলছি, তো খুব করতো মটর ডাল দিয়ে। টিভিটা না কমায়, মটর ডাল দিয়ে ওই শাক করতো মা শাশুড়ি। আর সে কড়ায়, জানো, কড়ায় মটর ডাল সেদ্ধ করে, আগে একটু সেদ্ধ করে নিতেন, তারপরে আমাদের কি জানো, এই শক্ত ডাঁটা কেউ খায় না, এই জন্যে সব ডাঁটা, পচা ধসাও কিছু ছিল বাদ দিয়ে দিয়েছি। আমার মা লাউ শাক, কুমড়ো শাক খুব খেতে ভালোবাসে। ভেবেছিলাম বেরোবো, জানো, রোজ এই হচ্ছে, মানে না বেরিয়ে বেরিয়ে না, কোনো দরকার ছাড়া না বেরিয়ে বেরিয়ে এখন আর সেই আগে যেমন একটা ছিল, মানে হাঁটতে যাবই সন্ধেবেলায়। এই শীতকাল পড়ে গেল, মধ্যে শরীরটাও খুব উইক হয়ে গেছিলো, হ্যাঁ রোগা হয়ে গেছিলাম তো, মানে পারতাম না, সবাই বকাবকি করতে লাগলো, আর হাঁটতে হবে না তোকে এই শরীর, এই করে করে এখন আবার মনে হচ্ছে করলে ভালো হয়। একটু পঞ্চানন বাবার মন্দির, একটু বড় ঠাকুরের মুখ দেখে আসি তো ভালো লাগে। কালকে মটর ডাল দিয়ে লাউ শাক করব, আর আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ অনেকগুলো করে রেখেছি, ভাবছি একটু আটার সাথে আলু মেখে আলু পরোটা জলখাবারে দেখি মেয়ে টিফিনে দেব। এই যে বন্ধুরা, আবার খুললাম ক্যামেরাটা, আজকে যেন সমানে খুলেই যাচ্ছি ক্যামেরা, দেখো না চোখ জ্বলছে। আমার সব থেকে কষ্টের কাজ হলো পেঁয়াজ কাটা, মানে কাটবো কি, কাঁদতেই থাকি এখনও। এই যে চোখ ঝাঁঝ লাগলো না, জল দিয়ে ধুয়ে এসছি, তাও মানে দেখো লাল লাল হয়ে গেছে। যাই হোক, না একবার একটা কথা শেয়ার করি। দেখো, আমার শ্বশুরের প্রচুর জায়গা, হ্যাঁ কিনে জায়গা হয় না, আগেকার মানুষরা কিনে রাখতেন। ওনারা কিন্তু বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে আসা, প্রায় মানে
50 বছর আগে 60 বছর আগে আসা, যাই হোক। তো আমাদের হাবড়া শহর, হাওড়া না, হাবড়া বনগাঁ, যে বনগাঁ এতে যে হাবড়া, ও আমি দেখেও এসছি। আমার শ্বশুরদের মানে 80 কাঠা জায়গা ছিল, বুঝতে পারছো? মানে তাতে গাছ থেকে আর কাটার মধ্যে বাড়ি ছিল। ওটা শ্বশুরের ছিল। আমার শ্বশুর সারা জীবন মানে ওই আমার বরের মতোই অবস্থা, সবাইকে দিয়ে গেছে আর করে গেছেন। খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সটা ভেবেছিলেন আরামে কাটাবেন, রিটায়ার হওয়ার পরই ক্যান্সার হয়ে মারা যান 60 কি 62 বছর বয়সে। যাই হোক, উনি থাকলে মানে আমাদের গুছিয়ে দিয়ে যেতেন, মানে আমার বলছি এদের আর কি, আমি তখন আর কোথায়। তো আমাকে দেখিয়ে এনেছিল যখন হাবড়ার জায়গা বিক্রি হয়, আমাদের এই নতুন বাড়িটা হওয়ার আগে, মা তখন তো শ্বশুর বেঁচে ছিলেন না, মা প্রায় বলতে গেলে জলের দরেই বিক্রি করে দেয়। কিন্তু কি মানে কোনো উপায় নেই, গ্রামের মানুষ এমন, মানে পঞ্চায়েত সমান হয় না, মানে পঞ্চায়েত হয় না, মানে ওখানে যেহেতু আমরা থাকতাম না, এরা থাকতো না, তো এদের কোনো জোর নেই। যাই হোক, আর শ্বশুর তো কবে মারা গেছেন, শ্বশুরের জায়গা তো আমার মানে শ্বশুরের বড়দা, উনিও অনেক আগে মারা, এদের বাড়িতে সব বেটা ছেলেরা অনেক আগে মারা গেছে, বউরা বেঁচে ছিল তাও। বড় জেঠিমাকে আমি দেখে এসেছি, প্রায় 90-92 বছরে মারা গেছেন। তো একা থাকতেন ওই জায়গার মধ্যে, ওই 80 কাঠা জায়গা কিছুটা সব বেচে বুচে মানে বিক্রি করে, গাছের পর গাছ জায়গা বিক্রি করে, বড় জেঠিমা, তার 5খানা মেয়ে ছিল, মানে ছেলে হবে হবে করে 5খানা মেয়ে হয়েছিল, তো 5টা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল, যেটা আমি শুনেছি। যা কিছুটা ছিল, ককাটা ছিল জানি না, সেইটা মা ওই বেচে দেয় বড় জেঠিমা, তারপর মেয়েদের বাড়ি চলে যায়। ওনার মানে সারা জীবন বড় জেঠু মানে আমার শ্বশুরের এতেই ছিল, চাকরি বাকরিও করতেন না। আর মারা যাওয়ার পর ওই মানে বড় জেঠিমা একা থাকতেন, ওই মেয়েদের সব ওইভাবে বিয়ে দিয়েছেন, যা হয় আগেকার দিনে। আচ্ছা, এবার মেজো জেঠু এখানে থাকতেন, মেজো জেঠু চাকরি করতেন, তার ওই 2 ছেলে ছিল, 3 মেয়ে, যাই হোক ওনারা 2জন মারা গেছে। আছে একজন দেওর, আমার দেওরই হবে, দেওরের বয়সী, আসে দেখা টেকা করে, জেঠিমাও মারা গেছে। আমার মা শাশুড়ি ছিলেন সেজো, সেজো। এবার ছোট ছোট কাকা মানে আমার শ্বশুরের ছোট ভাই এয়ারফোর্সে চাকরি করতেন। সে ছোট ভাই মানে সবার ছোট ছিলেন, ওনাকে আগেকার হয় না এদের, মানে আমার শাশুড়ির শাশুড়ি মানে আমার শ্বশুরের মা খুব ছোট বয়সে মারা যায়, ওই শ্বশুরই সব ভাই বোনদের করে রাখে। আগেকার দিনে যা হতো, এদের খালি এক পিসি ছিল। সেই যাই হোক, তো ওই ছোটো কাকা অ্যাক্সিডেন্টেও মারা যায়। সেই ছোটো কাকিমা এখনও বেঁচে আছেন। এই সব ব্যাপার, যেটার প্রসঙ্গে আসি, সেই শ্বশুরের জায়গাটা তো বিক্রি হয়ে গেছে জলের দরে, মানে লাখ টাকা পেয়েছিল মা। 4 মেয়ে, এই 2 ছেলে মানে আমার দেওর বর আর 2 ননদকে ভাগ করে দিয়ে দেয়। 2 ছেলেকে একটু বেশি দেয়, 2 মেয়েকে ওদের নাতনিদের জন্য দিয়ে দেয়। এবারে এই মায়ের যে ওখানেই শাশুড়ির বাপের বাড়ি ছিল, বুঝেছো? আমি গেছিলাম সেখানে, মায়ের এক বোন থাকতো, বেশি বয়সে মা বিয়ে দিয়েছিল, মানে আমার শাশুড়ি বিয়ে দিয়ে দিয়েছিল একা থাকতো বলে। এই মায়েরা ছিল 4 বোন। বড় মাসি পাটনায় থাকে, বড় মাসি শাশুড়ি, তার ছেলে মেয়ে সব রয়েছে। আর ছোটো মাসি মারা গেছিল স্ট্রোক হয়ে, মানে মায়ের ছোট বোন মানে আমার শাশুড়ি। আর শাশুড়ির ওপরে নিচের যে বোন, ওই বোনই ছিল ওই একা ওই হাবড়াতে থাকতো। মা আমাদের এই শাশুড়ি দেখে শুনে বেশি বয়সেই, প্রায় 45-এর ওপর বয়সে, মানে বিয়ে, মানে খুব গুণী ছিলেন, সেলাই, গান, তারপর আগেকার দিনের অত বছর আগে গ্র্যাজুয়েট, পড়াশোনা মানে টিউশানি করতেন খালি ওই মাসি। দেখতে একটু ভালো ছিল না। যাই হোক, মা জোর করেই ওখানে একজন পছন্দ করে, সেও ভালো মানুষ ছিল, বিয়ে দেয়, যে তুই একা কী করে থাকবি গ্রামে গঞ্জে।
তো মেশো এমন কপাল, বাচ্চা একটা হয়েও মিসক্যারেজ হয়ে যায়, বেশি বয়সে না। আর মেশোও মারা যায় তারপর, মানে যার সাথে বিয়ে দেয়। এবার মাসি ওই হাবড়ার যে বাড়িতেই ছিল, শ্বশুরবাড়ি যায়নি, কারণ যা হয় অত্যাচারিত হয় এ হয়, উনি ওনার মতো তাদের টিউশানি করে কাটাতেন। মানে চিন্তা করো, ওই গ্রামে মানে নাম আছে ওই মাসির, হ্যাঁ, টিউশানি মানে দিদি দিদি ম্যাডাম সবাই বলতো, অনেক ছেলে মেয়ে পড়তো। তো ওই মাসিরই এক ছাত্র মাসিকে দেখাশোনা করতো। সে মানে সত্যি কথা মাসির সৎ মানে ক্রিয়াকর্ম থেকে থেকে সব করেছে, হ্যাঁ। মাসির পয়সাতেই সব, পয়সার ব্যবস্থাই আমাদের এখান থেকেও কিছু দেওয়া হতো, মা দিত এইসব করে। এবারে মা যখন মাসির শেষ সময়, মানে অনেক মাস ভুগেছে আমার শাশুড়ির মতো, তো এখানে চলে আসতে চেয়েছিল, যে এসে আমি সব তোদের নামে করে দেবো জায়গা ফায়গা। তো আমার শাশুড়ি রাজি হননি, কারণ শাশুড়িও তখন মানে বিছানায় শয্যাশায়ী, মানে 7-8 মাস তো শাশুড়ি ভুগেছে, স্ট্রোক হয়েছে 3বার। যে আমাকে নিয়েই তোরা এত নাস্তানাবুদ হচ্ছিস, কটা সামলাবি। আর সত্যি কথা, আমার দেওর অত করবে না, আমার বর প্রাইভেট চাকরি করে, কত কি করবে সামলাবে। যাই হোক, মাকে তো দেখতে হতো। তো মা বললো না, আসতে হবে না। তো ওই মাসির যে ছাত্রই দেখাশোনা করতো। তারপর মাসি মারা যায়, মানে আমার শাশুড়ির যেদিন কাজ হচ্ছে সেই দিনেই আমার ওই মাসি মারা যায়, মায়ের ওই বোন। কিন্তু অসুস্থ হয়েছিলেন আগে থেকে, মায়ের অসুস্থর আগে থেকে, 2 বোনই পরপর চলে যায়। এবার তো জায়গাটা পড়ে রয়েছে। এবার হয় কি, গ্রামে গঞ্জে তো এরা তো বেশি খুব কম যাওয়া আসা করতো, যতটুকু যেতে হয় যেত। এবার ওদের একটা জোর, এবার ওরা বলছে আমরা মন্দির করবো ওই জায়গায়। তো আমার বর তাতেও রাজি, যে যাই হোক ভালো একটা জিনিস হয়, কিন্তু 10 কাঠা জায়গাতেই তো মন্দির করা ঠিক না। করে এবারে ওরা চাইছে পুরো জায়গাটা মানে যাকে বলে নিয়ে নেওয়া। তো ওইভাবে পড়ে রয়েছে এখন, বাড়িটাও ভাঙাচোরা পড়ে রয়েছে। এবার যে ছেলেটা দেখাশোনা করতো ওই মাসির ছাত্র, ওরও প্রাপ্য উচিত, মানে পাওনা উচিত, কারণ ও অনেক দেখাশোনা করেছে। ওকে ঢুকতে দিচ্ছে না গ্রামের লোক, বলছে তুই ঢুকবি না। মানে ওরা সব নেবে নিজেরা, বুঝেছো, মানে বিনা পয়সায়। এবার আমার বরেরা বলছে 1 কাঠা তোমরা মন্দিরের জন্যে নাও, 10 কাঠা জায়গা, আর কিছু কাটা আর বাকিটা বিক্রি করা হোক, ওই যে দেখেছে তাকেও দেয়া হবে। আর এরা ধরো বড় মাসির ছেলেরা আছে, আর এরা 2 ভাই, আর তো কেউ নেই নেবে, মানে মায়ের জায়গা হিসেবে, মামার বাড়ি হিসাবে, সে তারা করবে না। এদের কি বলো তো, আমার বিয়েই হয়েছে, মানে আমার এই বাড়ি 5.5 কাঠার জায়গার ওপর, মানে পেছনে প্রচুর জায়গা, আমার শাশুড়ির পুরনো ঘর পড়ে, মানে এটাদের গুছানো কিছু নেই। মানে আজকে যদি এরা গুছিয়ে করতো না, মানে আমাদের থেকে বড় লোক কেউ হতো না। প্রাইভেটে চাকরি করে আমার বর যা আমার মেয়ের পেছনে খরচা করেছে, মানে লোকে শুনলে অবাক হয়ে যায়, তুই কী করে করেছিস। তার মধ্যে দায় দায়িত্ব, মানে আমার ছোটো ননদের ক্যান্সার হয়েছিল, মানে আমি তো আমাকে জানাতোই না, জানতামই না মানে কত কি খরচ হয়েছে সমস্ত, মানে ছোটো বোনকে বাঁচানো থেকে, তার বিয়ে দেয়া থেকে, আমার শ্বশুরের ক্যান্সার হয়েছিল তার চিকিৎসা। এবার একটা ক্যান্সার পেশেন্টের চিকিৎসা ধরো না, হ্যাঁ, সে দেখেনি কার কি আছে, সে চেয়েছিল বাঁচাতে। মানে আমি তো বলছি, আমার বরের মানে যা ইনকাম করতো তার 1 ভাগ চলে গেছে আমার মেয়ের পেছনে, মানুষ করার পেছনে। সে ছেলে সন্তান, তার তো করতেই হবে, তাকে তো এগিয়ে দিতেই হবে, মানে। আর 3 ভাগের আর 1 ভাগ চলে গেছে দায় দায়িত্ব নেভাতে, মানে ভবিষ্যৎ তখনও ভাবেনি। তারপর যে কোম্পানিতে আগে ছিল সেই কোম্পানি বিক্রি হয়ে গেল, তারপর থেকে আরও আমাদের খারাপ অবস্থা হলো। তার মধ্যেও এই বাড়ি পুরো ক্যাশ টাকায় করা, জানো, মানে আমার দেওর তো লোন পায়নি, যেহেতু তার পার্মানেন্ট জব ছিল না। হাউস লোন বর নেবে না, কারণ কে শোধ করতে পারবে কি না পারবে, পুরো ক্যাশ টাকায়, মানে সব ধার করে সেই সব ধার শোধ হয়েছে।
এই কয়েক বছর আগে অবধি আমার বরের লোন শোধ হয়েছে, মানে মাইনে থেকে কেটে কেটে যেত, আমি ওসব বুঝি না। মানে আমার এই বাড়ির পিছনে প্রচুর কষ্ট, আমি আমার হাত খরচা জমাতাম, চিন্তা করো সেই টাকাও মানে বর বের করে নিয়েছিল, লেগেছিল, খুব কষ্ট করেছি। হ্যাঁ, মানে তার মধ্যে তো মানসিক অশান্তি সব ছিলই। মানে তাই বলি ঠাকুরকে, কি জানি, যে মেয়েটার সময় চাকরি পেয়ে গেছে, ওটাই আমার কাছে মানে ঠাকুরের আশীর্বাদ। আর ওর বাবার ভালো কর্মের ফল হয়তো, কিন্তু এত ভালো থেকে কি লাভ হচ্ছে জানি না। এই যে শাশুড়ির জায়গায় এই সমস্ত কিছু গুছিয়ে যদি হতো, কিছু তো অর্থনৈতিক দিকটা এই যে দেখো দুটো ঘর যে পড়ে রয়েছে শাশুড়ির, ভাড়া দিলে ইজি আমাদের ভালোই আসতো, কে কি করবে। অথচ ইলেকট্রিক আমার দেওরের দিয়ে জোড়ানো, মানে এমনও করে রেখেছে, বাড়ি আলাদা করে নিজে আলাদা হয়ে কারেন্টের এটা পেছনেরটা ওর রেখেছে, কিন্তু ইলেকট্রিক বিল দিয়ে আমরা, মানে আজকে বলে ফেলছি দুঃখে। আমার মানে শাশুড়ি দিতেন, শাশুড়ি মারা যাওয়ার পর আমার বর, কেউ কোনো কথা শোনে না। একটা মানে আমার বর চাই কি বেশ দু ভাই মিলেমিশে করি, না। এবার যেটা বলার জন্য এত কথা বেরোলো, এখনই বর আমাকে এমনিতে কিচ্ছু বলে না, অনেক সময় ভুলেও যায়, অনেক সময় আমাকে বলার প্রয়োজন মনে করে না। হ্যাঁ, আমি দায়িত্ব খালি রান্না বান্না এর পেছনে দায়িত্ব নেবাতে সবার কী করতে হবে এতে আমার অধিকার আছে, কিন্তু আদার্স আমার কোনো আর অধিকার নেই, মানে আমার বরের দিক দিয়ে। আমি কি বলবো, শাশুড়িদের কি বলবো, আমার বরই তাই। যাই হোক, তো এখন বলছে কি ভাগ্যি ওই ছেলেটা যে মাসিকে দেখতো ফোন করেছে, সেই ওই ভাঙাচোরা ঘরে যেন একটা লোক নাকি সুইসাইড করেছে। কি বলো, আমি তো বললাম শুনে ওটা ভূতের জায়গাই হবে, আর মানে ফাঁকা জায়গা, ওইরকম ভাঙাচোরা বাড়ি অত কাটা জায়গার মধ্যে পড়ে রয়েছে, ভূতেরই জায়গা। সেই লোকটা মানে এই খবর দিয়ে পুলিশ এসছে মনে হয়। কী বলবো, খুব কপাল আমাদের এগো, মানে স্ট্রাগল করে এদের চলেছে জানো তো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক দুঃখও শেয়ার করে ফেললাম। যা হবে ঠাকুর করুক, আর কটা দিন আমরা বাঁচবো বলো তো, হয়েই গেলো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ভালো রেখো সবাইকে। প্লিজ একটু আমার ভালো লাগলে চ্যানেলটা, আবার বলছি, একটু সাবস্ক্রাইব করো, আমার একটু চ্যানেলটা গ্রো হলে আমারও একটু খুশি হবে আর কি। অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছি, একটু কমেন্ট করো, সেও ভালো লাগে। গুড নাইট।